স্টুডেন্টস, আজকে তোমাদের ইতিহাস বই মানে অতীত ঐতিহ্য এর চ্যাপ্টার 5 এর একটা পার্ট আগের দিন করেছি। আজকে পার্ট 2 আজকে পড়াবো। দেখো, বাংলা শিক্ষা সংস্কার, ডিরোজিও ও নববঙ্গ গোষ্ঠী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও নারী শিক্ষা। দেখো, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন কলকাতার হিন্দু কলেজের শিক্ষক। তিনি তার ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তাভাবনার বিকাশ ঘটাতে সাহায্য করেছিলেন। তার ছাত্রদের নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হতো। তোমাদের প্রশ্ন আছে ইয়ং বেঙ্গল গোষ্ঠী বা নববঙ্গ কারা? এই ডিরোজিওর যারা ছাত্র ছিল, ডিরোজিওর যারা অনুগামী ছিল, তাদেরই বলা হতো নববঙ্গ বা ইয়ং বেঙ্গল, তাদেরই বলা হতো। বিভিন্ন সামাজিক প্রথা ও রীতিনীতির বিরুদ্ধে নববঙ্গ গোষ্ঠীর সদস্যরা মতামত প্রকাশ করেছিলেন। বিভিন্ন সামাজিক প্রথা বলতে বিভিন্ন সামাজিক কুপ্রথার বিরুদ্ধে মূলত তারা বলেছিলেন, তারা সোচ্চার হয়েছিলেন। তাছাড়া জাতপাত, বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি প্রথার বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিলেন। এই যে জাতপাত, মানুষ সবাই সমান, কিন্তু এই জাত সে জাত, এই একে অন্যকে ঘৃণা করা, এর বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিলেন। বাল্যবিবাহ, এই যে মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া, এটা তাদের কত সমস্যা, এ বিষয়ে তারা প্রতিবাদ করেছিলেন। বহু বিবাহ, একটা লোক অনেকগুলো বিয়ে করবে, এটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিলেন। কিন্তু ব্রিটিশ শাসন ও ইংরেজি শিক্ষার প্রতি নববঙ্গ গোষ্ঠীর পুরো সমর্থন ছিল। নববঙ্গ গোষ্ঠীর ভাবত কি, যে ব্রিটিশ শাসন থাকা কোনো দোষের নয়, ব্রিটিশ শাসন থাকলেই ভারতের এই যে কুপ্রথাগুলো এগুলো দূর হবে। কারণ ব্রিটিশরা একটু সভ্য জাতি, তাহলে এই সভ্য জাতির সাহায্যে আমাদের যেসব সমস্যাগুলো আছে সেগুলো দূর হতে পারে, এদের তাদের চিন্তা ভাবনা ছিল। এবং ইংরেজি শিক্ষার প্রতি এদের একটা পুরো সমর্থন ছিল। কারণ কি, তারা ভেবেছিলেন যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হলেই বাইরের প্রচুর ধ্যান ধারণা, বাইরের শিক্ষা সম্পর্কে প্রাচ্য আর পাশ্চাত্য, মানে যে বিদেশি যে শিক্ষা, আমাদের তো প্রাচ্য আর পাশ্চাত্য শিক্ষার সঙ্গে একটা সমন্বয় সূত্র বেঁধে দেবে ইংরেজি ভাষা। সেই জন্য তারা ইংরেজি ভাষার প্রতি তারা একটু আকৃষ্ট ছিল। পরবর্তীকালে গোষ্ঠীর অনেক সদস্যই নিজেদের পুরনো মতামত ও অবস্থান থেকে সরে গেছিলেন এবং অনেক আন্দোলন তারা করেছিল, এটা তোমরা উচ্চ ক্লাসে আর পড়বে। কিন্তু পরবর্তীকালে নিজেদের মতামত অবস্থানে তারা থাকেনি। বিশেষ করে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর মৃত্যুর পরে এই নববঙ্গ গোষ্ঠী আর সেইভাবে কার্যকলাপ করতে পারেনি। তবে এরা বিভিন্ন রকম মতবাদ, বিশেষ করে এরা হিন্দু সমাজের মানে বিরাগভাজন হয়ে গেছিল। তারা হিন্দু সমাজের এমন মানে আচরণ করতে থাকে যে হিন্দু সমাজের লোকরা তাদের প্রতি খুবই বিরাগভাজন হয়, এবং এতে কি হয়, হিন্দু কলেজে ডিরোজিওর চাকরিও চলে যায়। দেখো, 19 শতকের দ্বিতীয় ভাগে প্রায় একক উদ্যোগে শিক্ষা ও সমাজশাস্ত্র উদ্যোগী ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন মানে এমনই এক ব্যক্তি, তিনি একক প্রচেষ্টায় অনেক কিছু উদ্যোগ নিয়েছিলেন। সংস্কৃত কলেজের পড়ানোর সময় থেকে শিক্ষা সংক্রান্ত নানান সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন বিদ্যাসাগর। বিদ্যাসাগর ভেবেছিলেন যে শিক্ষা যদি না হয়, এই শিক্ষার ক্ষেত্রে যদি সংস্কার না হয়, তাহলে আমাদের দেশের উন্নতি কখনোই সম্ভব নয়। তার উদ্যোগেই ব্রাহ্মণ ও বৌদ্ধ পরিবারের ছেলেদের পাশাপাশি কায়স্থ ছেলেরাও সংস্কৃত কলেজে পড়ার সুযোগ পায়। আগে কি হলো, জাতপাত এমন ছিল যে ব্রাহ্মণ আর বৌদ্ধ পরিবারের ছেলেরাই শুধু পড়তে সুযোগ পাবে, অন্য জাতের ছেলেমেয়েরা পড়তে সুযোগ পাবে না। তাহলে কি হলো, সংস্কৃত কলেজে কায়স্থ ছেলেদেরও পড়ার সুযোগ করে দেয়। বিদ্যাসাগর সংস্কৃত শিক্ষার পাশাপাশি উপযুক্ত ইংরেজি শিক্ষারও দরকারও অনুভব করেছিলেন, এবং তিনি বুঝেছিলেন শুধু সংস্কৃত শিক্ষা শিখলে হবে না, উপযুক্ত ইংরেজি শিক্ষাও শিখতে হবে। তিনি বুঝেছিলেন মাতৃভাষা ও ইংরেজির মাধ্যমে সংযোগ সাধন দরকার, এবং কি হতো, আমাদের যে মাতৃভাষা মায়ের ভাষা বাংলা, তার সাথে ইংরেজি ভাষার একটা সংযোগ সাধন দরকার, সমন্বয় দরকার। 1850-এর দশকে ছাত্রদের পড়ার জন্য অনেকগুলি বই লেখেন বিদ্যাসাগর। পাশাপাশি ইংরেজি ভাষায় লেখা আধুনিক গণিতের চর্চাও পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেন তিনি। সহকারী স্কুল পরিদর্শক হিসেবে বাংলার বিভিন্ন জেলায় কয়েকটি মডেল স্কুল তৈরি করেন বিদ্যাসাগর। তিনি স্কুলের পরিদর্শক ছিলেন, যে স্কুলগুলো কেমন চলছে, কি কি সমস্যা, এগুলো দেখার জন্য পরিদর্শক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি কি করেছিলেন, তখন বিভিন্ন জেলায় দেখলেন যে এখানে মডেল স্কুলের দরকার, তিনি মডেল স্কুল তৈরি করেছিলেন। তিনি বুঝেছিলেন যে সরকারি তরফে যে সামান্য টাকা শিক্ষা খাতে বরাদ্দ করা হয়, তা দিয়ে সমস্ত মানুষকে শিক্ষার আওতায় আনা সম্ভব নয়। ফলে শিক্ষা বিষয়ে ঔপনিবেশিক সরকার নির্দিষ্ট পরিকল্পনা করা উচিত বলে তিনি মনে করতেন বিদ্যাসাগর। মানে শুধু সরকারি ভাবেই শুধু করলে হবে না, বেসরকারি ভাবেও এগিয়ে আসতে হবে, তাহলে সবাইকে শিক্ষার আওতায় আনা সম্ভব হবে না। নারীদের শিক্ষা বিস্তারের প্রতি বিদ্যাসাগরের নজর দিয়েছিলেন। বেথুন স্কুলে যাতে মেয়েরা পড়তে যায়, তার জন্য তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিলেন। স্কুল পরিদর্শকের কাজ করার সময় নিজের খরচে অনেকগুলি মেয়েদের স্কুল তৈরি করেছিলেন বিদ্যাসাগর। বাংলার বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা সেই স্কুলগুলিতে অনেক মেয়েই পড়াশোনা করতে, মেয়েদের পড়াশোনার জন্য বিশেষভাবে উদ্যোগ নিয়েছিলেন, এবং মেয়েদের যে স্কুলগুলো তিনি নিজ অর্থে নিজ টাকায় আর কি
সেইগুলোকে ব্যয়ভার বহন করতেন। এবার দেখো ভারতের অন্যান্য সমাজ ও শিক্ষা সংস্কার। 1840-এর দশক থেকে মহারাষ্ট্রে তথা পশ্চিম ভারতে বিধবা নারীদের পুনর্বিবাহের পক্ষে মতামত তৈরি হতে থাকে। ক্রমে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত মানুষের মধ্যে বিধবা বিবাহের উদ্যোগ দেখা যায়। 1866 খ্রিস্টাব্দে বিষ্ণু শাস্ত্রী পণ্ডিতের নেতৃত্বে বিধবা বিবাহের পক্ষে একটি সভা গড়ে ওঠে। পরবর্তীকালে আত্মারাম পাণ্ডুরং ও মহাদেব গোবিন্দ রানারের নেতৃত্বে বোম্বাইয়ের প্রার্থনা সমাজ সামাজিক সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। এই যে মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া হতো, তার ফলে কি হতো, মেয়েরা অল্প বয়সে বিধবা হয়ে গেল। বিধবা অল্প বয়সে বিধবা হলে তখন কি তাদের যে সমাজ, তাদের যে সমস্যা, তাদের সেই সমস্যাগুলো এরা বুঝতে পেরেছিলেন। তারা থেকে হলো যে বিধবা বিবাহ দেওয়া দরকার, এই বিষয়ে তাদের একটা মত তৈরি হলো। এবার দেখো পণ্ডিতা রামাবাই, নারী শিক্ষা ও পণ্ডিতা রামাবাই, এটা তোমাদের টুকরো কথার মধ্যে আছে। 19 শতকে নারী শিক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু নারী উদ্যোগী হয়েছিলেন। এদের মধ্যে পশ্চিম ভারতে পণ্ডিতা রমাবাই, মাদ্রাজে ভগিনী শুভ লক্ষ্মী ও বাংলায় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বিশেষ উল্লেখযোগ্য। 19 শতকের দ্বিতীয় ভাগে ব্রিটিশ প্রশাসন মেয়েদের শিক্ষার আওতায় আনার জন্য বিভিন্ন অনুদান ও বৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। তার ফলে নারী শিক্ষার কিছুটা বিকাশ ঘটে। পণ্ডিতা রামাবাই ছিলেন ব্রাহ্মণ পরিবারের মেয়ে। প্রাচীন ভারতীয় শাস্ত্র বিষয়ে তার পড়াশোনা ছিল। সমস্ত সামাজিক বাধা নস্যাৎ করে তিনি এক শূদ্রকে বিয়ে করেন। দেখো সেই সময় তিনি এই জাতপাতের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন, এটা একটা, যে তিনি ব্রাহ্মণ পরিবারের মেয়ে শূদ্রকে বিয়ে করলেন। এবং যেহেতু ব্রাহ্মণের পরিবারের মেয়ে ছিলেন, তাহলে তার ভারতীয় শাস্ত্র বিষয়ে তার পড়াশোনাও ছিল। পরে বিধবা অবস্থায় তিনি নিজের মেয়েকে নিয়ে ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি পড়েন রমাবাই। দেখো নিজের মেয়েকে নিয়ে ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি পড়েন, নিজেই ডাক্তারি পড়েন রমাবাই। বিধবা মহিলার জন্য তিনি একটি আশ্রম তৈরি করেছিলেন। তবে রমাবাইয়ের উদ্যোগকে রক্ষণশীলদের অনেকে সমালোচনা করেছিলেন। দেখো মাদ্রাজ প্রেসিডেন্টে বীরেশলিঙ্গম পান্তুলুর নেতৃত্বে বিধবা বিবাহের আন্দোলন শুরু হয়। পান্তুলু বাংলার ব্রাহ্ম আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এই যে বাংলায় যে ব্রাহ্ম আন্দোলন হয়েছিল তার দ্বারা তিনি অনেক প্রভাবিত ছিলেন আর কি। এই আন্দোলন দ্বারা তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন আর কি। মূর্তি পুজো, অস্পৃশ্যতা, জাতিভেদ ও বাল্যবিবাহ প্রভৃতির বিরোধিতা করেছিলেন বীরেশলিঙ্গম। পাশাপাশি নারী শিক্ষা ও বিধবা বিবাহের পক্ষেও সওয়াল করেন পান্তুলু। তিনি দক্ষিণ ভারতে প্রার্থনা সমাজের সংস্কার আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিলেন। মাদ্রাজে শিক্ষিত নাগরিকদের অনেকেই ওই আন্দোলনের সপক্ষে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেসব সত্ত্বেও সামান্য কয়েকটি বিধবা বাস্তবায়িত হয়েছিল। তারা অনেক চেষ্টা করলো, বিধবা যে প্রচুর ঘটেছিল তা কিন্তু নয়, বেশিরভাগই লোকই বিধবা করতে রাজি হতো না আর কি। এরপর দেখো জ্যোতিরাও ফুলে, তোমাদের টুকরো কথা মনে আছে। মহারাষ্ট্রে সমাজ সংস্কার আন্দোলনে জ্যোতিরাও ফুলে ও তার স্ত্রী সাবিত্রীবাইয়ের অবদান ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণদের অত্যাচারের বিরুদ্ধে নিম্নবর্গীয় সাধারণ মানুষের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় তারা লড়াই করেছিলেন। পুনা শহরে তারা 1851 খ্রিস্টাব্দে নারী শিক্ষা প্রসারে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মহারাষ্ট্রে বিধবা বিবাহ প্রচলনে উল্লেখযোগ্য ভূমিকা নেন। জ্যোতিরাও ফুলের সত্যশোধক সমাজ নিচুতলের মানুষদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করত। তবে জ্যোতিরাও ফুলের উদ্যোগ সত্ত্বেও মহারাষ্ট্রে বিধবা বিবাহ আন্দোলন বিশেষ সফল হয়নি। যে বললাম বেশিরভাগই মানুষ বিধবা বিবাহ করতে চাইত না, তার জন্য এটা আন্দোলনটা খুব একটা সফল হয়নি। এবার দেখো ধর্ম সংস্কার, ব্রাহ্ম আন্দোলন ও হিন্দু পুনরুজ্জীবন। 1815 খ্রিস্টাব্দে কলকাতা আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। এই যে কলকাতা আত্মীয় সভা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন কবে? 1815 খ্রিস্টাব্দে। তোমাদের এগুলো এরকম প্রশ্ন আসে। মূলত সামাজিক সংস্কার করাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ছিল, যে সমাজে বিভিন্ন কুপ্রথা এগুলো দূর করাই আর সমাজের সংস্কার করার এই প্রতিষ্ঠানের মূল, এই যে প্রতিষ্ঠা করে যে আত্মীয় সভা, এদের মূল উদ্দেশ্য ছিল। 1828 খ্রিস্টাব্দে আত্মীয় সভা থেকে ব্রাহ্ম সমাজ গড়ে ওঠে। রামমোহনের পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম আন্দোলনকে সংগঠিত করেছিলেন। 1860-এর দশকে কেশবচন্দ্র সেন ও বিজয় কৃষ্ণ গোস্বামীর উদ্যোগে কলকাতা শিক্ষিত সমাজের গণ্ডি পেরিয়ে ব্রাহ্ম আন্দোলন বিভিন্ন জেলায় বিস্তৃত ছিল। প্রথমে তো কলকাতা যারা ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, তারাই কিন্তু এই আন্দোলনগুলো করতো। তারপরে এই আন্দোলন কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ে বিভিন্ন জেলায়। বৈষ্ণব ধর্মের জনপ্রিয় ঐতিহ্য এবং ব্রাহ্ম ধারণার মধ্যে সংযোগ তৈরি করেছিলেন বিজয় কৃষ্ণ। কিন্তু আদতে সমাজের উচ্চবর্গের মধ্যে ব্রাহ্ম আন্দোলন সীমিত ছিল। ফলে ধর্ম সম্পর্কে ব্রাহ্মদের উদার দৃষ্টিভঙ্গি উগ্র নব্য হিন্দু ধর্ম প্রচারের সঙ্গে পাল্লা দিতে পারেনি। আসলে এগুলো সব যারা উঁচু স্তরে ছিল সমাজের, তাদের মধ্যেই বেশি ছিল, সমাজের সবার কিন্তু মধ্যে এটা ছড়িয়ে পড়তে পারেনি আর কি। স্বামী দয়ানন্দ সরস্বতী ও আর্য সমাজ। দেখো 1875 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। আমাদের প্রশ্ন আসবে যে আর্য সমাজ প্রতিষ্ঠা কে করেন? আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। কত সালে? 1875 খ্রিস্টাব্দে।
বেদকে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে চূড়ান্ত বলে মনে করতেন দয়ানন্দ। তার মতে বেদের মধ্যেই নাকি সমস্ত বিজ্ঞানের কথা নিহিত রয়েছে। পরবর্তীকালে হিন্দু ধর্মের মধ্যে যে সমস্ত আচার ও সংস্কার মিশে গিয়েছিল সেগুলির সমালোচনা করেন দয়ানন্দ। মূর্তি পুজো, পুরোহিতদের প্রাধান্য ও বাল্য বিবাহের মতো বিষয়গুলি দয়ানন্দের সমালোচনার লক্ষ্য ছিল। পাশাপাশি বিধবা বিবাহ ও নারী শিক্ষার সমর্থক ছিলেন তিনি। এই যে মূর্তি পূজা, পুরোহিতদের যে প্রাধান্য, এইগুলো তিনি পছন্দ করতেন না, আর বাল্য বিবাহ একদম করতেন না। পাশাপাশি এই যে বিধবা বিবাহ দরকার তিনি বুঝেছিলেন, নারী শিক্ষার, আর সবচেয়ে বড় হচ্ছে নারীদের শিক্ষিত করে তুলতে। মেয়েদের যদি শিক্ষিত করে না তোলা হয় তাহলে এই সমস্যাগুলো থেকে দূর করা সম্ভব নয়। শিক্ষা আনলে, মেয়েদের মধ্যে যদি চেতনা আনা যায় তাহলে এইগুলো দূর হবে, এটা তার ধারণা ছিল। পাঞ্জাব ও উত্তর পশ্চিম ভারতে আর্য সমাজ জনপ্রিয় ছিল, কিন্তু দয়ানন্দের মৃত্যুর পর আর্য সমাজ আন্দোলন উগ্র হিন্দু রূপ ধারণ করতে থাকে। তখন আর তারা তাদের মূল আন্দোলন থেকে সরে যায় আর কি। বাংলায় ব্রাহ্মণতা রাজ নারায়ণ বসু ও নবগোপাল মিত্রের সংস্কার আন্দোলনে হিন্দু পুনরুজ্জীবনের ছাপ দেখা যায়। রাজনারায়ণ বসুর জাতীয় গৌরব সম্পাদনী সভা এবং নবগোপাল মিত্রের জাতীয় মেলা এক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিল। জাতীয় মেলা পরে হিন্দু মেলা নামে পরিচিত হয়। হিন্দু ধর্মের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা এবং স্বাধীনতা ও দেশপ্রেমের আদর্শে সকলকে উজ্জীবিত করা ছিল হিন্দু মেলার উদ্দেশ্য। এরা দেখেছে যে হিন্দু ধর্মের এই যে কুসংস্কারগুলো, এইগুলোকে সরিয়ে হিন্দু ধর্মের পুনরুজ্জীবন দরকার, নতুন করে হিন্দু ধর্মকে ছড়িয়ে দেওয়া দরকার, এটা তাদের ইচ্ছা ছিল আর কি। কিন্তু হিন্দু পুনরুজ্জীবনবাদী আন্দোলনের সঙ্গে রামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দের নাম ওতপ্রোতভাবে জড়িত। 19 শতকে চাকরিজীবী শহুরে শিক্ষিত মানুষের কাছে রামকৃষ্ণের এক বিশেষ আবেদন তৈরি হয়েছিল। 1893 খ্রিস্টাব্দে রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মের সম্মেলনে যোগদান করেন। সেখানে তিনি সহজভাবে ও ভাষায় ভারতীয় দর্শন ও হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করেন। বিবেকানন্দ নারীর স্বাধীনতায় বিশ্বাস ছিলেন। তারপরে তো বিবেকানন্দ সমস্ত পৃথিবীতে হিন্দু ধর্মের মহত্ব প্রচার করলেন এবং তিনি জাতপাত, উগ্র হিন্দুত্ব এগুলোর বিরোধিতা করলেন। এবার দেখো সংস্কার আন্দোলনগুলির চরিত্র ও সীমাবদ্ধতা। 19 শতকের এইসব সামাজিক সংস্কারগুলি গোড়া থেকে সংকীর্ণ সীমানায় আটকা পড়েছিল। ঔপনিবেশিক শাসনের ফলে আর্থিক ও শিক্ষাগত সুযোগ সুবিধাগুলি মূলত উচ্চ বর্গের ভদ্রলোক ব্যক্তিরাই পেয়েছিলেন। সবাই কিন্তু শিক্ষার সুযোগ পায়নি। যারা সমাজে উচ্চবিত্ত উচ্চ বর্গ তারাই পেয়েছিল। ওই ভদ্রলোকেরাই ব্রাহ্ম আন্দোলনের মতো সংস্কার আন্দোলনগুলির পৃষ্ঠপোষকতা করেছিলেন, মানে তারাই ওই আন্দোলনগুলো চালিয়েছিলেন আর কি। কলকাতার বাইরে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়লেও সমাজের সাধারণ জনগণের সঙ্গে ব্রাহ্ম আন্দোলনের বিশেষ যোগাযোগ ছিল না। সাধারণ মানুষ এগুলো জানতো না, বুঝতো না। তাছাড়া সংস্কারকরা সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে বিশেষ ভাবিত ছিলেন না। মূলত ইংরেজি ও সংস্কৃত ঘেঁষা বাংলা ভাষা ব্যবহার করতেন বাংলার সমাজ সংস্কারকরা। পশ্চিম ও দক্ষিণ ভারত প্রার্থনা সমাজের সামাজিক ভিত্তি শিক্ষিত ভদ্রলোক শ্রেণীর মধ্যে আটকে ছিল। পাশাপাশি এই সংস্কার আন্দোলনগুলি জাতিভেদ নিয়ে বিশেষ সোচ্চার হয়নি, কারণ সংস্কারকদের অধিকাংশই উঁচু জাতির প্রতিনিধি ছিলেন। এবার দেখো, এরা সমাজের মূল জায়গায় কোঠারাঘাত কিন্তু করতে পারেনি। এরা জাতিভেদ নিয়ে খুব একটা কিছু বলেননি, কারণ এরা নিজেরাই ছিল, বেশিরভাগ লোকই ছিল উঁচু জাতির প্রতিনিধি। তাহলে এরা কিন্তু জাতিভেদ নিয়ে কঠোর হতে পারেনি। জাতিভেদ নিয়ে কঠোর হতে পারেনি ফলে সমাজের সাধারণ মানুষের সঙ্গে এরা মিশতে পারেনি এবং এদের আন্দোলনগুলি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারেনি। 19 শতকে সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত অনেকে মনে করতেন যে ধর্মশাস্ত্রে যেসব আচরণের কথা বলা আছে সেগুলি পালনীয়। তারা মনে করতেন কিছু স্বার্থপর মানুষ নিজের স্বার্থে ধর্মশাস্ত্রগুলির অপব্যাখ্যা করে। দেশের বেশিরভাগ সাধারণ মানুষ এসব শাস্ত্র কখনো পড়েনি, ফলে শাস্ত্রের নামে বিভিন্ন কুপ্রথার শিকার হতো তারা তো শাস্ত্র পড়েনি। বেশিরভাগ সাধারণ মানুষ তখন শিক্ষা তো ছড়িয়েই পড়েনি, বেশিরভাগ সাধারণ মানুষ শিক্ষিত ছিল না, তারা জানতো না শাস্ত্র, তারা কখনো পড়েনি। তাহলে শাস্ত্রের নামে তাদেরকে মানে ব্যাপকভাবে লুণ্ঠিত করা হতো, তাদের এই বিভিন্ন রকম কুপ্রথার শিকার হতো তারা। এইভাবে এই মনোভাবের ফলে বাংলার সমাজ সংস্কারকরা, বাংলা শুধু না সবাই সমাজ সংস্কারকরা বিভিন্ন শাস্ত্রের সঠিক ব্যাখ্যা করার উদ্যোগ। তারা দেখেন এই শাস্ত্রের সঠিক ব্যাখ্যা করে এবং এটাগুলো প্রচার করতে হবে, তাহলে সাধারণ মানুষের মধ্যে আসবে। সাধারণ মানুষ যখন সঠিক ব্যাখ্যা পাবে এবং এই যে শাস্ত্রের সঠিক ব্যাখ্যা যদি তার মধ্যে যদি ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু তারা এই কুপ্রথা থেকে সরে আসবে। সতীদাহ বন্ধে ও বিধবা বিবাহ চালুর পক্ষে আন্দোলনগুলি গোড়া থেকেই ছিল শাস্ত্র নির্ভর। মানে এই যে শাস্ত্রের যে সতীদাহ পছন্দ করে না, এইটা প্রচার করা, বিধবা বিবাহ যে শাস্ত্রে নিষিদ্ধ নয় এটাই প্রচার করা। রামমোহন রায় বিভিন্ন শাস্ত্র থেকে নজির দিয়ে সতীদাহের বিপক্ষে সফল করেছেন। যে রামমোহন রায় ব্যাপকভাবে শাস্ত্র ঘেটে তিনি দেখান যে এই যে সতীদাহ এটা ঠিক নয়। সতীদাহ মানে মেয়েদের সমরণ, মেয়েদের পুড়িয়ে মারা, এটা তো কোনো ধর্ম সমর্থন করতে পারে না।
বিদ্যাসাগরও বিধবা বিবাহকে স্বাস্থ্যসম্মত বলে তুলে ধরেছিলেন। আর বিদ্যাসাগর বলেছিলেন যে ছেলেরা যদি তাদের বউ মরে যায় তাহলে তারা সহজেই বিয়ে করতে পারে, তাহলে মেয়েদের ক্ষেত্রে এটা কেন হবে? হ্যাঁ, যে মেয়েরা খুব অল্প বয়সে হলো, তার বিধবা হলো, সে আবার কেন বিবাহ করতে পারবে না? তাকে কেন বৈধর্ম ধর্ম পালন করতে হবে? তাদের ওইভাবে সে মাছ মাংস খাওয়া যাবে না, কিছু ছোঁয়া যাবে না, মানে সে একটা জঘন্য অবস্থা। বিধবাদের করুণ দশার চিত্র তিনি তুলে ধরেছিলেন এবং বিদ্যাসাগর এই বিধবাদের করুণ দশার চিত্র ধরে দেখে আর কি তিনি এতই দুঃখিত হয়েছিলেন যে তিনি পণ করেছিলেন যে বিধবা বিবাহ তিনি করেই ছাড়বেন আর কি। বিভিন্ন প্রথার নিষ্ঠুরতা ও অমানবিকতার বদলে ওই প্রথাগুলি স্বাস্থ্যসম্মত কিনা তা নিয়ে আলোচনায় বেশি জোর পড়েছিল এবং আলোচনার মাধ্যমে তারা প্রচার করতেন যে বিধবা বিবাহ দরকার, আর এই যে নিষ্ঠুর প্রথা, এই যে প্রথাগুলো বিশেষ করে সতীদাহ প্রথা, এইটার বিলোপ দরকার, সতীদাহ প্রথা বিলোপ দরকার এবং পরে সতীদাহ প্রথা বন্ধ হয়, বিধবা বিবাহ চালু হয়। মুসলিম সমাজের সংস্কার প্রক্রিয়া আলীকরণ। এবার এতগুলো আমরা যা পড়লাম সব বেশিরভাগ হিন্দু ধর্মের মধ্যে। এবার মুসলিম ধর্মের মধ্যে কি হয়েছিল দেখো, 19 শতকের দ্বিতীয় ভাগে মুসলমান সমাজে বিভিন্ন সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছিল। 1863 খ্রিস্টাব্দে কলকাতায় মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা তারই প্রমাণ। মুসলমান সংস্কারকদের মধ্যে স্যার সৈয়দ আহমদ খান ছিলেন সব থেকে অগ্রগণ্য। চাকরির সুবাদে ঔপনিবেশিক প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন স্যার সৈয়দ। ফলে মুসলমান সমাজও ইংরেজি শিক্ষা বিস্তারের প্রয়োজনীয়তা বিষয়ে তার বাস্তব অভিজ্ঞতা ছিল। তিনি বুঝতে পেরেছেন যে মুসলমানরা যদি আস্তে আস্তে চাকরির সুযোগে না আসতে পারে তারা পিছিয়ে পড়বে, তারা যদি শিক্ষিত না হতে পারে তারা পিছিয়ে পড়বে। তারা এই বিষয়ে এই প্রয়োজনীয়তা, তাদের শিক্ষার প্রয়োজনীয়তা স্যার সৈয়দ আহমদ খান বুঝেছিলেন। 1864 খ্রিস্টাব্দে মুসলমানদের মধ্যে বিজ্ঞান চর্চা জনপ্রিয় করার জন্য উদ্যোগ নেন তিনি। তার পাশাপাশি বিভিন্ন বিজ্ঞানের বই উর্দু ভাষায় অনুবাদ করা হতে থাকে, যাতে উর্দু ভাষা যারা উর্দুভাষী তারাও বিজ্ঞানের বইটা পড়তে পারে, তার জন্য উর্দু ভাষায় অনুবাদ করার চেষ্টা করা হয়। আধুনিক যুক্তিবাদ ও বিজ্ঞানের চোখ দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে চেয়েছিলেন সৈয়দ আহমেদ। পুরনো প্রথা ও যুক্তিহীন অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সওয়াল করেছিলেন তিনি। 1875 খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ। মুসলমান ছাত্র শিক্ষকদের পাশাপাশি বেশ কিছু হিন্দু ছাত্র শিক্ষক ওই কলেজে পড়াশোনার চর্চা করতেন। এবার একটা কলেজ তৈরি হলে শুধু মুসলমানরা পড়বে তা তো নাই, হিন্দুরাও পড়ে সেখানে এবং তারাও জ্ঞান চর্চার সুযোগ পায়। তবে মুসলমান সমাজে সবাই স্যার সৈয়দের সংস্কারগুলি সমর্থন করেনি। যারা গোড়া মুসলিম তারা তো স্যার সৈয়দ আহমদের এইটাকে পছন্দ করতো না, কারণ তারা তো ধর্মের নামে, হ্যাঁ, মুসলমানদের ক্ষেত্রে সেই ধর্মের নামে তাদের লুণ্ঠন করতো। যারা ধর্ম ভালো বুঝতো না, যে যারা লেখাপড়া শেখেনি তাদেরকে লুণ্ঠন করতো, তাদের বিভিন্ন কুপ্রথা চালু করতো। তাহলে তাদের তো ভালো লাগবে না। তাহলে সমাজ সংস্কার, ধর্ম সংস্কার হলে তাদের অসুবিধা হবে। তাহলে তারা সৈয়দ আহমদকে এই সংস্কারগুলো সমর্থন করতে পারেনি। পাশাপাশি স্যার সৈয়দ আহমদের সংস্কার প্রক্রিয়াগুলি সীমিত চলতেছিল। বিরাট সংখ্যা গরিব মুসলমানদের উপর ওইসব সংস্কারের কোনো প্রভাব পড়েনি। মূলত উচ্চ ও মধ্যবিত্ত মুসলমানরা এই সংস্কারগুলি গ্রহণ করেছিলেন। যারা সমাজের বেশিরভাগ অংশই তো গরিব, বেশিরভাগ সাধারণ মানুষ, এই বিরাট সংখ্যা গরিব মুসলমানরা কিন্তু এই যে সমাজ সংস্কারের তিনি চেষ্টা করেন তার সুযোগ কিন্তু তারা পায়নি। কারা পেয়েছিল? মূলত উচ্চ মধ্যবিত্ত মুসলমান, যারা ইংরেজি শিক্ষা শিক্ষিত হতে পেরেছিল, এই তারা উচ্চ ও মধ্যবিত্ত, এরাই মূলত এই সংস্কারগুলোর সুযোগটা পেয়েছিল। আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।